সবাই পজিশন নাও, ওরা আবার আসছে। অ্যামিউনিশন চেক করো, কেউ প্যানিক হবে না। যুদ্ধের লেলিহান শিখা, চারপাশের নারকীয় দৃশ্য। আরিয়ানের চোখের সামনে আরো দুজন জোয়ান ঢলে পড়ল। একজন তার খুব প্রিয় ছোট ভাই তুল্য ছিল, যার বিয়ে ঠিক হয়েছিল সামনের মাসে। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। তার ভেতরে এখন আর কোনো মানুষ নেই, আছে শুধু এক হিংস্র দেশপ্রেমিক যোদ্ধা। সে একাই এলএমজি হাতে তুলে নিল। ছোটরা ভাবতেও পারেনি আরিয়ান এত দ্রুত পাল্টা আঘাত হানবে। আরিয়ান এক হাতে গুলি বর্ষণ করছে আর অন্য হাতে তার টিমকে কমান্ড দিচ্ছে। আলফা 2, ডান দিকে ঘিরে ফেলো, ওদের বাংকার উড়িয়ে দাও। পাহাড়ের খাঁচে খাঁচে এখন শুধু আগুনের খেলা। আরিয়ানের ইউনিফর্মের কাঁধের দিকটা ঘষা লেগে ছিঁড়ে গেছে, গা দিয়ে রক্ত ঝরছে সামান্য, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে যেন মৃত্যুহীন এক সত্তা। তার চারপাশে যখন একের পর এক সেনা শহীদ হচ্ছে, তখন সে একাই এক বিশাল দেয়াল হয়ে দাঁড়িয়ে রইল দেশের সীমানায়। অন্যদিকে টিভির সামনে মেহরাব খান সহ বাকি সবাই বসে আছে। টিভি খুলতে স্ক্রিনে ভেসে উঠছে সিলেট সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, হতাহতের আশঙ্কা। ইলা টিভির সামনে পাথরের মতো বসে আছে, তার হাতটা কেঁপে উঠছে। হালিমা রাদীপ পাশে বসে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। রায়েদও আজ একদম চুপ, তার চোখেও পানি। নাফিজা, নোহা সবাই কান্না করছে। হঠাৎ খবরের নিচে স্কলে দেখা গেল মেজর আরিয়ানের নেতৃত্বাধীন টিমের বীরত্বের সাথে লড়ছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। এটা দেখে সবাই কিছুটা শান্ত হলো। ইলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তাই সবাই জোর করে ইলাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিল। সীমান্তের রণক্ষেত্র, পাল্টা আক্রমণে শত্রুরা এবার আরও বেপরোয়া। তারা আরিয়ানের টিমকে ঘিরে ফেলার চেষ্টা করছে। আরিয়ানের টিমে তখন মাত্র গুটি কয়েক লোক জীবিত। আরিয়ান দেখল সামনের দিক থেকে একটা স্নাইপার তাকে টার্গেট করছে। সে দ্রুত সরে গেল, বুলেটটা তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। আরিয়ান তার পকেট থেকে ইলার দেওয়া সে ছোট রুমালটা বের করলো, যা রক্ত আর ঘাম মাখা। সে এক মরণপণ চিৎকার দিল। সেই চিৎকারে যেন পাহাড়ের প্রতিটি পাথর কেঁপে উঠল। আরিয়ান তার অবশিষ্ট সেনাদল এক মরণজয়ী চার্জ করল শত্রুর দিকে। আরিয়ান ওয়াকি টকিতে নির্দেশ দিচ্ছিল। আলফা টিম, বাঁ দিক দিকে ঘেরাও করো। চার্লি টিম, ব্যাকআপ রেডি রাখো। দেশের 1 ইঞ্চি মাটিও যেন শত্রুর কবজায় না যায়। চারপাশে গুলির শব্দ আর বিস্ফোরণের কান ফাটানো আওয়াজ। আরিয়ানের পাথরের আড়ালে পজিশন নিয়ে স্নাইপার দিয়ে লক্ষ্যভেদ করছে। তার মনের এক কোণে বারবার ইলার সে কান্না মাখা মুখটা ভেসে উঠছে, কিন্তু পরক্ষণে দেশের মানচিত্রের কথা ভেবে সে নিজেকে পাথর করে নিচ্ছে বারবার। অন্যদিকে নাফিজা জায়নামাজে বসে অঝরে কাঁদছেন আর তসবিহ গুনছেন। ইলা নিজের ঘরে ঘুমিয়ে আছে, আরিয়ানের দেওয়া সে নীল লকেটটা শক্ত করে ধরে। মেহরাব খান এসে আরিয়ানের মায়ের মাথায় হাত রাখলেন। কিছু খেয়ে নাও, সারাদিন কিছু মুখে দাওনি। আরিয়ান ফিরলে আমাদের কি আস্ত রাখবে? টিভিতে দেখাচ্ছে বর্ডারের ভয়াবহ যুদ্ধ হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি তো মা, কেন ও সিভিলিয়ান হলো না? কেন ও সাধারণ কোনো চাকরি করলো না? এই ইউনিফর্মটা আমার কাছে আজ অভিশাপ মনে হচ্ছে। আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে আদিপ আর রায়াত সেখানে এলো। রায়াত এসে চিরচেনা দুষ্টমি আজ উঠাও। সে গম্ভীর মুখে নাফিজার সামনে গিয়ে বসল। আন্টি, বিশ্বাস রাখুন, আরিয়ান ভাই সাধারণ কোনো মানুষ নয়, ও একজন রিয়েল হিরো। ওকে মারার মতো বুলেট এখনো তৈরি হয়নি। পরি হালিমার হাত ধরে বসে আছে। প্রতিটি ঘরে ঘরে আজ দুশ্চিন্তার আগুন জ্বলছে। বর্ডারের সীমান্তের রণাঙ্গনে হঠাৎ এক বিশাল বিস্ফোরণ হলো। আরিয়ানের খুব কাছে একটা মর্টার শেল এসে পড়েছে। ধোঁয়ায় চারপাশে অন্ধকার হয়ে গেল। আরিয়ান ছিটকে পড়ল মাটির ওপর। তার কান দিয়ে রক্ত বেরোচ্ছে, দেশটি ঝাপসা হয়ে আসছে। সে অস্ফুট স্বরে বিড়বিড় করল। হিরাফুল। তার হাতটা পকেটে থাকা ওয়ালেট বের করে ইলার ছবির ওপর স্থির হয়ে রইল, চোখ দুটো। জ্ঞান হারানোর আগে সে দেখল তার সহযোদ্ধারা তাকে টেনে তোলার চেষ্টা করছে। এদিকে ইলা হঠাৎ চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। তার মনে হলো কেউ যেন তার কলিজায় এক টুকরো বরফ চেপে ধরেছে। সে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আরিয়ান, আরিয়ান, আপনার কিছু হয়েছে? আমি অনুভব করতে পারছি। পুরো বাড়ি তখন ছুটে এলো। ইলা জানালো সবাইকে তার স্বপ্নের কথা।
ইলাকে সবাই বারবার সান্ত্বনা দিচ্ছে। খানবাড়িটা যেন আজ এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। ইলা চিৎকারে সারা বাড়ির মানুষ কান্না করছে। ইলা পাগলের মতো করছে আর বলছে, আমার আরিয়ানের কিছু হয়েছে আমি জানি, কেউ আমাকে কিছু বলছো না কেন? মেহরাব খান পাথরের মতো সোফায় বসে আছেন। তার ফোনে ফোন এসেছিল কিছুক্ষণ আগে একটা অপরিচিত নম্বর থেকে। অপাশ থেকে আসা কণ্ঠস্বরটি এখনো তার কানে বাজছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সিলেট সীমান্তে মোটর সেলের আঘাতে মেজর আরিয়ান খান শাওন বিরুদ্ধের সাথে লড়াই করে শহীদ হয়েছেন। মেহরাব খানের হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। স্ক্রিনটা চুরমার হয়ে গেছে, ঠিক যেমন চুরমার হয়ে গেছে এই পরিবারের স্বপ্নগুলো। নাফিজা বেগম মেহরাব খানের পায়ের কাছে বসে পড়লেন। তার কণ্ঠ রোধ হয়ে আসছে। তিনি শুধু অস্ফুট স্বরে বললেন, তুমি চুপ করে আছো কেন? আমার আরিয়ান ভালো আছে তো? মেহরাব খান কোনো উত্তর দিতে পারলেন না। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা জল সব উত্তর দিয়ে দিল। পুরো ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো, যা কিছুক্ষণ পরেই রূপ নিল এক বুকফাটা আর্তনাদে। শোকের মাতম। এলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে চারপাশের দেয়ালগুলো তাকে গেলা খাচ্ছে। রায়দার আদিব একে অপরকে জড়িয়ে ধরে আছে, আরিয়ানের মৃত্যু নেয়ার মতো না। না, এটা হতে পারে না। আরিয়ান ভাই এভাবে আমাদের ছেড়ে যেতে পারে না। ইলা ধীর পায়ে মেহরাব খানের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল নেই, দৃষ্টি একদম স্থির। বাবা, আপনি মিথ্যা বলছেন তাই না? আরিয়ান তো বলেছিল ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। ও তো কথা দিয়ে কখনো কথা খেলাপ করে না। মেহরাব খান ইলার হাত দুটো ধরলেন। তার কণ্ঠস্বর কাঁপছে। মারে, দেশ আজ এক বীর সন্তানকে হারালো, আর আমরা আমাদের কলেজের টুকরোকে। মেহরাব খানের কাছে এই শব্দ দুটো শোনার সাথে সাথে ইলা কোনো শব্দ না করে মেঝেতে লুটিয়ে পড়ল। নোহা, নেহা, পরি আর হালিমা ছুটে গিয়ে তাকে ধরার আগেই সে জ্ঞান হারিয়েছে। অপরদিকে সিলেটে সেই পাহাড়ি ক্যাম্প এখন শান্ত, কিন্তু এই শান্ত বড়ই ভয়ঙ্কর। সারিবদ্ধভাবে রাখা আছে কয়েকটা কফিন। তাদের কাউকে চেনার উপায় নেই, সবার শরীর ঝলসে গেছে। শুধু পোশাক বা নেম প্লেট দেখে শনাক্ত করা হয়েছে লাশগুলো। কফিনগুলোর ওপর সগৌরবে জড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় পতাকা। মাঝখানে কফিনটার সামনে আরিয়ানের সেকেন্ড ইন কমান্ড দাঁড়িয়ে স্যালুট দিচ্ছেন। তার চোখেও জল। আরিয়ানের নিথর দেহটার কিছুটা দূরে আরিয়ানের ওয়ালেট আর ইলার ছবিটা দেখা যাচ্ছিল, যেন মৃত্যুর উপরে সে তার প্রিয়তমাকে সাথে করে নিয়ে যেতে চায়। আরিয়ানের সহকারী বিড়বিড় করে বলল, স্যার, আপনি বলেছিলেন রক্তপাত ছাড়াই নিয়ন্ত্রণ করবেন, কিন্তু আপনি নিজের রক্ত দিয়ে আমাদের মাটি রক্ষা করে গেলেন। আপনার ঋণ এই দেশ কোনো দিন শোধ করতে পারবে না। খানবাড়ি, সকাল 10টা। ঢাকা থেকে হেলিকপ্টারে করে আরিয়ানের মরদেহ নিয়ে আসা হয়েছে। পুরো 8টায় গ্রাম আজ মেহরাব খানের বাড়ির সামনে ভিড় করেছে। সেনাবাহিনীর গাড়ি যখন বাড়ির সামনে এসে থামল, তখন ইলার জ্ঞান ফিরেছে। সে কোনো কথা বলছে না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কফিনটা যখন উঠোনে নামানো হলো, নাফিজা চিৎকার করে আছড়ে পড়লেন ছেলের কফিনের উপর। ওরে আমার বাবারে, তুই হাসি মুখে বেরিয়ে গেলি, আর আজ পতাকায় মরিয়ে ফেললি। তোর মা বেঁচে থাকতে তুই কেন চলে গেলি? আমাকে কেন রেখে গেলি বাবা? ইলা টলতে টলতে কফিনের কাছে এগিয়ে গেল। কফিনের ওপর রাখা আরিয়ানের নেম প্লেট। মেজর আরিয়ানের উপর হাত রাখল সে। আপনি খুব স্বার্থপর। আপনি বলেছিলেন সারা জীবন আমার সাথে থাকবেন, কিন্তু আপনি তো চিরতরে মায়ের বাঁধন ছেড়ে চলে গেলেন। এলা দুহাতে কফিনের উপর ঢাকা দেওয়া জাতীয় পতাকাটা খামছে তুলল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে, গাল বেয়ে নামছে তপ্তলনা পানি। সে আর্তনাদ করে উঠল, যা শুনে উপস্থিত প্রতিটি মানুষের কলিজা কেঁপে উঠল। আরিয়ান, আরিয়ান ওঠেন। এই যে আপনার ইলা ফুল কান্না করছে। আপনি না আপনার ইলা ফুলের কান্না সহ্য করতে পারেন না? তাহলে এখন কেন এই কাঠের বাক্সে শুয়ে আছেন? ওঠেন বলছি। এলা কফিনের গায়ে পাগলের মতো কিল ঘুষি মারতে লাগলো, যেন তার এই আঘাতে পাথর হয়ে যাওয়া আরিয়ান ঝেঁকে উঠবে। হালিমার পরই ইলাকে টেনে ধরার চেষ্টা করলো, কিন্তু ইলার গায়ে যেন আজ আসুরিক শক্তি ভর করেছে। সে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমাকে কেউ ধরবে না। ও ঘুমোচ্ছে, ও আমার সাথে লুকোচুরি খেলছে। আরিয়ান, আপনি কি উঠবেন
নাকি আমি চলে যাব? আপনি একবার ওঠেন, আমি আর জিদ করব না, আর কোনোদিন আপনার সাথে ঝগড়া করব না। শুধু একবার চোখ মেলুন, আমাকে একবার ইলা ফুল বলে ডাকুন। আরিয়ানের মা বোন পাশে বসে বুক চাপড়াচ্ছে, কিন্তু ইলার এই উন্মাদনা দেখে সবাই বাকরুদ্ধ হয়ে গেলেন। ইলা এখন কফিনের উপর মাথা খুঁটে খুঁটে রক্তরিক্ত করে ফেলছে। তার নখ দিয়ে কফিনের কাটা আস্তে ছিঁড়ে ফেলতে চাইছে সে। আপনি কেন আমাকে এভাবে একা ফেলে গেলেন? আমি এখন কার জন্য বেঁচে থাকবো, কার জন্য অপেক্ষা করব? খোদার দোহাই লাগে, একবার ওঠেন। মেহরাব খান এগিয়ে এসে ইলার মাথায় হাত রাখলেন, কিন্তু ইলা তাকেও চিনতে পারছে না। সে শুধু কফিনের ঢাকনাটা খোলার চেষ্টা করছে। বাবা, ও ভেতরে শ্বাস নিতে পারছে না, ওকে বের করুন। ও উত্তর দিচ্ছে না কেন? রায়াত এক কোণে দাঁড়িয়ে দেয়াল ধরে কাঁদছে। ইলার বাড়ির সবাই এসেছে। ইলার এই অবস্থা দেখে সবাই কান্না করছে। ইলা প্রায় পাগল হয়ে গেছে। রায়েস ইলার এই অবস্থা দেখে সহ্য করতে পারছে না। রায়াত এসে ইলার হাত দুটো শক্ত করে ধরল। ইলা, শান্ত হবন। আরিয়ান ভাই শহীদ হয়েছে, ও আল্লাহর কাছে চলে গেছে। তুই দোয়া কর, এভাবে ভেঙে পড়িস না। ইলা রায়াতের মুখের দিকে তাকিয়ে আছে, তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আরিয়ান মরেনি। আরিয়ান, আপনি উঠুন তো। এই রায়ত ভাইয়াকে বকুনি দেন। ও আপনাকে মৃত বলছে, ও মজা করছে। ইলা আবার আরিয়ানের কফিনের উপর শুয়ে পড়ল। নিস্তব্ধ দুপুরে তার সেই বুক ফাটা হাহাকার যেন সীমান্তের সেই বারুদের গন্ধকেও হার মানিয়ে দিল। সে বিড়বিড় করতে করতে লাগলো, আরিয়ান, আমার মায়া জাল ছিঁড়ে আপনি কোথায় পালালেন? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমি আসছি আপনার কাছে। বলতে বলতে ইলা নিথর হয়ে কফিনের পাশে পড়ে গেল। কান্নার বেগ সইতে না পেরে সে আবারও জ্ঞান হারিয়েছে, কিন্তু হাত দুটো তখনও কফিনের কাঠটা এমনভাবে আঁকড়ে ধরে আছে যেন আজরায়েলের সেই বাঁধন আলগা করতে পারবে না। জানাজার জন্য আরিয়ানের দেহ যখন কফিনে করে বের করলো, তখন সবাই এক পলক দেখার জন্য এগিয়ে এলো, কিন্তু দেখার মতো অবস্থায় ছিল না। আরিয়ানকে যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইলা আবার জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু সে এখন আর চিৎকার করছে না। তার চোখের জল শুকিয়ে গাল দুটো সাদা হয়ে গেছে। সে শুধু ফেল করে তাকিয়ে আছে আরিয়ানের যাবার দিকে। আপনি তো বলেছিলেন আমাকে ছাড়া কোথাও যাবেন না। আজ কেন এত মানুষ আপনাকে নিয়ে যাচ্ছে? জানাজা শুরু হলো। ইমাম সাহেবের ভারী কণ্ঠস্বর যখন বাতাসে ভেসে এলো সালাতুল জানাজা, তখন পুরো মাঠ এক অপার্থিব নীরবতায় ডুবে গেল। হাজার হাজার মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক বীর যোদ্ধার সামনে। মেহরাব খান জানাজার কাতারে দাঁড়িয়ে হাওমাও করে কেঁদে দিলেন। যে বাবা কোনোদিন মাথা নত করেননি, আজ তিনি তার একমাত্র সন্তানের লাশের সামনে ভেঙে পড়েছেন। আকাশেও যেন আজ কান্না করছে, যেন মেঘেরাও আরিয়ানের বিদায় সইতে পারছে না। এই মাঠে যেখানে ছোটবেলায় আরিয়ান দৌড়ে বেড়াতো, আজ সেখানে হাজার হাজার মানুষের ভিড়, সবার চোখে জল। আরিয়ানের দেহটা যখন বাঁশের চাটাই দিয়ে ঢেকে দেওয়া হলো, অন্যদিকে ইলার শেষ আশাটুকুও যেন নিভে গেল। আরিয়ানের বাবা চিৎকার করে কান্না করছে। সেই চিৎকারে জানাজার মাঠে থাকা প্রতিটি মানুষের চোখ ভিজে উঠল। শক্ত হৃদয় সৈনিকদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। রাফেল সামির কেউ ঠিক নেই আজ, সবাই গভীর শকে আছে। আরিয়ানকে কবর দেওয়া হলো, একে একে সবাই চলে যাচ্ছে, কিন্তু আরিয়ানের বাবা সে কবরের ওপর শুয়ে আছে। তার হাত দুটো মাটির ভেতরে ডেবে যাচ্ছে। সেজন্য মাটির নিচে থাকা আরিয়ানকে ছুঁতে চাইছে। বাবা, হে, তুই কেমন শাস্তি দিলি আমাকে? আমি যে আর নিতে পারছি না। আমি কিভাবে সবাইকে সামলাবো? রায়ে দাদিব মিলে মেহরাব খানকে তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। মাঠ খালি হয়ে গেছে, এখন শুধু কয়েকটা কাক উড়ে বেড়াচ্ছে আকাশে, যেন তারা এই শোকের ভার বইতে পারছে না। খান বাড়ির এখন নিস্তব্ধ। যে বাড়িতে সব সময় হাসি আনন্দে মুখরিত থাকত, সেখানে আজ শুধু কান্নার ছায়া। ইলা আরিয়ানকে নিয়ে যাওয়ার পর থেকে একদম চুপ, কথা বলছে না, কারো দিকে তাকাচ্ছে না। সবাই ভয় পাচ্ছে তার এই নীরবতা দেখে। পাগলামির চেয়ে নিস্তব্ধতা যেন আরো ভয়ঙ্কর।
সন্ধ্যা নামার পর নাফিজ ইলাকে ডেকে নিয়ে গেলেন নামাজে ঘরের এক কোণে জায়নামাজ পেতে দিয়েছেন। এলার হাত ধরে বসালেন। মা, একটু নামাজ পড়ো। তোর আরিয়ান তো আল্লাহর কাছে, ওর জন্য দোয়া কর, ও যেন জান্নাতবাসী হয়। ইলা কোনো উত্তর দিল না, শুধু জায়নামাজের উপর বসে পড়ল। তার চোখ দুটো ফোলা লাল, গালে শুকনো, চোখের পানির দাগ। ইলা ধীরে ধীরে হাত তুলল তাকবীরের জন্য, কিন্তু হাতটা কাঁপছে। ইলা মনে মনে বলল, আল্লাহ, তুমি যদি সত্যি দয়ালু হও তাহলে আমার আরিয়ানকে ফিরিয়ে দাও। আমি তো কিছু চাইনি জীবনে, শুধু ওকে চেয়েছিলাম, তুমি কেন নিয়ে নিলে? নামাজ শুরু হলো। ইলা সিজদায় গেল। মাথা মাটিতে রাখতেই তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো জোরে জোরে। ইয়া আল্লাহ, আমার আরিয়ানকে ফিরিয়ে দাও। ওকে ছাড়া আমি বাঁচবো না খোদা, তুমি তো সব পারো। ওকে একবার ফিরিয়ে দাও, আমি কখনো ওকে কষ্ট দিব না। কান্নার সাথে সাথে ইলার শরীর কাঁপতে লাগলো। সিজদা থেকে উঠে গিয়ে সে টলে গেল। নাফিজা বেগম ছুটে এলেন, ইলামা, কি হলো? কিন্তু ইলা আর শুনছে না। তার চোখ বন্ধ হয়ে এসেছে। কান্না ঝড়ে তার শরীর আর মন দুটোই ভেঙে পড়েছে। জায়নামাজের উপর মাথা রেখে সে অজ্ঞান হয়ে গেল, যেন আল্লাহর কাছে শেষ অনুরোধটা করতে করতে থেমে গেছে। নাফিজা চিৎকার করে উঠলেন, কেউ আয়, ইলা অজ্ঞান হয়ে গেছে। হালিমা, পরি, নোহা, নেহা ছুটে এলো। রায়ের আরাদীপ দৌড়ে এলো ঘরে। ইলাকে তুলে বিছানায় শোয়ানো হলো, মুখে পানি ছেটানো হলো, কিন্তু ইলা চোখ খুলছে না। তার ঠোঁট দুটো কাঁপছে, যেন এখনো বিড়বিড় করছে। আরিয়ান, ইলাফুল বল, আরিয়ান, ইলাফুল বলে একবার ডাকো। ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে বললেন, শখ আর অতিরিক্ত কান্নার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে, বিশ্রাম দরকার, মনের ওষুধ দরকার। কিন্তু সবাই জানে এই শোকের ওষুধ কোথাও নেই। রাত গভীর হলো, ইলা এখন অজ্ঞান। তার পাশে নাফিজা, সাফিয়া, তাসলিমা, হালিমা, পরি, নোহা, নেহা সবাই বসে আছেন, হাত ধরে বসে কাঁদছেন। বৌমা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কিভাবে বাঁচবো? আরিয়ান তোমাকে আর আমার কাছে রেখে গেছে। তুমি তো আমার ছেলের অর্ধেক। তুমি এভাবে ভেঙে পড়লে আমি কি করব? বাইরে বৃষ্টি নেমেছে, আকাশও যেন কাঁদছে। বৃষ্টির ফোঁটা জানালায় পড়ছে, আর প্রতিটি ফোঁটার সাথে ইলার অজ্ঞান মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই মায়াজাল আর কখনো ছিঁড়বে না। কিন্তু ইলার মনে অজ্ঞানতার মাঝে একটা স্বপ্ন দেখা যাচ্ছে। আরিয়ান দাঁড়িয়ে আছে, হাসছে, হাত বাড়িয়ে বলছে, ইলা ফুল, কাঁদিও না, আমি তো আছি, শুধু চোখ বন্ধ করে দেখো। ইলা অজ্ঞান অবস্থায়ও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গালবে। 7 দিন চলে গেল। সবার অবস্থা খারাপ। মেহরাব খান মনে হচ্ছে আত্মরা হয়ে গেছে। নাফিজা নিজেও কান্না করে করে অসুস্থ হয়ে পড়েছে। আর ইলার দিন যত যাচ্ছিল ততই নিজেকে হারিয়ে ফেলছে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ। রাতে ঘুম আসে না। রেলেও স্বপ্নে শুধু আরিয়ানের মুখ ভেসে ওঠে, হাসছে, ডাকছে ইলা ফুল। তারপর হঠাৎ অন্ধকারে মিলিয়ে যায়। সকাল হলে সে বিছানা থেকে উঠতে পারে না। শরীর দুর্বল, মাথা ঘোরে, বমি বমি ভাব। নাফিজা বেগম আর সাবিয়া দুজনেই লক্ষ্য করেছেন ইলা চোখের নিচে কালো দাগ পড়েছে। কাল দুটো ভেতরে ঢুকে গেছে। হাত পা ঠান্ডা। কথা বললে উত্তর দেয় না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকায়। হঠাৎ ইলা বিছানা থেকে উঠতে গিয়ে মাটিতে পড়ে গেল। মাথা ঘুরিয়ে চোখ অন্ধকার হয়ে এলো। নোহা চিৎকার করে উঠল, আম্মু, ভাবি পড়ে গেছে। নাফিজা ছুটে এলেন। নোহা আর নেহা মিলে ইলাকে কোলে তুলে বিছানায় শোয়ালেন, ঠান্ডা পানি মুখে ছিটালেন। কিছুক্ষণ পর ইলা চোখ খুলল, কিন্তু দৃষ্টি ঝাপসা। আর এভাবে দেখা যাবে না, আজই ডাক্তারের কাছে নিয়ে যাব। এভাবে চলতে পারে না। আবিদকে ফোন করে ডাকা হলো, গাড়ি বের করা হলো। ইলাকে তুলে গাড়িতে বসানো হলো। ইলা কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল, চোখ দুটো শূন্য। হাসপাতালে পৌঁছে গাইনোকোলজিস্টের চেম্বারে নিয়ে হলো। ডাক্তার তামা, বয়স্ক, চশমা পরা। ইলাকে দেখে ভুরু কুচকালেন। কি হয়েছে মেয়েটির? অনেক দিন ধরে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, মাথা ঘুরে, বমি বমি ভাব। MI2 শখের পর থেকে এমন। ডাক্তার ইলার পালস দেখলেন, চোখ কান পরীক্ষা করলেন, তারপর বললেন, একটা টেস্ট করাতে হবে।
প্রেগনেন্সি টেস্ট। নাফিজা চমকে উঠলেন। মানে? লক্ষণগুলো দেখে মনে হচ্ছে আর এই মানসিক শকের সাথে হরমোনের পরিবর্তন মিলে অবস্থা আরো খারাপ হচ্ছে। এলা তখন চুপ ছিল। হঠাৎ মুখ তুলে তাকালো। তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল, যেন অনেকদিন পর প্রথম কিছু শুনল। প্রেগনেন্ট? ডাক্তার নার্সকে ডেকে টেস্টের ব্যবস্থা করলেন। ডাক্তার রিপোর্ট দেখে মৃদু হাসলেন। পজিটিভ, আপনি প্রেগনেন্ট। প্রায় 7-8 সপ্তাহ হবে। চেম্বারে একটা নিস্তব্ধতা নেমে এলো। নাফিজা চোখে জল চলে এলো, হাত কাঁপছে। আতিফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলা অবাক চোখে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে হাতটা পেটের উপর রাখলো। আরিয়ান, তোমার আমাদের। এলার কণ্ঠ ভেঙে গেল, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিন্তু এবারে জল অন্যরকম। চোখের সাথে মিশে আছে একটা অদ্ভুত আলো, যেন মৃত্যুর অন্ধকারের মাঝে হঠাৎ একটা ছোট্ট আলো জ্বলে উঠেছে। বাবারে, আমার আরিয়ানের বাচ্চা। এলা হঠাৎ উঠে দাঁড়ালো, পা কাঁপছে, কিন্তু সে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, ডক্টর, এটা সত্যি? আমার পেটে আরিয়ানের একটা অংশ জীবিত? ডাক্তার মাথা নাড়লেন। হ্যাঁ, তবে আপনাকে এখন থেকে খুব যত্ন নিতে হবে। আপনার স্বামীকে আপনার কেয়ার নিতে বলবেন বেশি করে। ডাক্তারের কথা শুনে এলার চোখে পানি চলে আসলো। নাফিজা ডাক্তারকে সবকিছু খুলে বলল। সব শুনে ডাক্তার বলল, এখন নিজেকে আর ভাঙতে দেওয়া যাবে না। এই বাচ্চার জন্য আপনাকে বাঁচতে হবে। এলা আবার বসে পড়ল। হাতটা পেটে রেখে আলতো করে হাত বোলাতে লাগলো। চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আরিয়ান, আপনি চলে গেছেন, কিন্তু আমাকে একা ফেলে যাননি। আপনি আমার ভেতরে ফিরে এসেছেন। আমি আপনাকে হারাইনি। হাসপাতাল থেকে ফেরার পথটা যেন অনেক লম্বা লাগছিল। গাড়িতে এলা জানালার পাশে বসে আছে, হাতে দুটো পেটের ওপর রেখে। চোখ বন্ধ, কিন্তু ঘুম নয়, যেন আরিয়ানের সাথে কথা বলছে মনে মনে। নাফিজা পাশে বসে তার হাত ধরে আছেন, কিন্তু কোনো কথা বলছেন না। গাড়ির ভেতর একটা অদ্ভুত নীরবতা, শুধু ইঞ্জিনের আওয়াজ আর মাঝে মাঝে ইলার গভীর নিঃশ্বাস। বাড়ির কাছাকাছি এসে ইলা হঠাৎ মুখ তুলল। আম্মু, আমাকে একটু কবরস্থানে নামিয়ে দিন। এখন না মা, এত দুর্বল শরীর নিয়ে কবরস্থানে যাওয়া ঠিক না। প্লিজ আম্মু, আমার ওর সাথে কথা বলতে হবে, ওকে জানাতে হবে। নাফিজার আপত্তি করলেন না। গাড়ি থামানো হলো কবরস্থানের কাছে। আদিবার পরিও নেমে এলো। ইলা ধীরে ধীরে নামলো। পা কাঁপছে, কিন্তু সে থামল না। হাতে একটা ছোট্ট ফুলের তোড়া, যেটা আসার পথে রাস্তায় নিয়ে নিল। কবরের সামনে পৌঁছে ইলা হাঁটু গেড়ে বসল। আরিয়ানের কবরের ওপর এখনো মাটি নরম, ফুলের পাপড়ি ছড়ানো। ইলা হাত দিয়ে মাটি স্পর্শ করলো, যেন আরিয়ানের হাত ধরছে। ভয়েস কিং, আমি এসছি। কণ্ঠটা ভাঙা, চোখের পানি গড়িয়ে পড়ল মাটিতে। আপনি জানেন না, আপনি চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আর বাঁচবো না। আপনাকে ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব না। ভেবেছিলাম এই জীবনটা শেষ, কিন্তু আপনি আমাকে আপনার অস্তিত্ব দিয়ে গেছেন। ইলা পেটে হাত রাখলো, আলতো করে বুলিয়ে দিল। আমি প্রেগনেন্ট, ভয়েস কিং। আমাদের একটা বাচ্চা হবে। ডক্টর বলল 7-8 সপ্তাহ হয়ে গেছে। আপনার রক্ত একটু একটু করে আমার পেটে বেড়ে উঠছে। কান্না আরো জোরালো হয়ে উঠল। ইলা মাথা নিচু করে কবরের মাটিতে কপাল ঠেকালো। আপনি বলেছিলেন আমাকে ছেড়ে কোথাও যাবেন না। দেখুন, আপনি সত্যি রেখেছেন কথাটা। আপনি আমার সাথেই আছেন। কিন্তু ভয়েস কিং, আমি ভয় পাই। আমি একা এই বাচ্চাকে কিভাবে মানুষ করব? আপনি তো থাকবেন না আমার পাশে। আপনাকে তো ও কখনো দেখতে পাবে না, বাবা বলে কাউকে ডাকতেও পারবে না। ইলার কান্না এখন আর্তনাদে পরিণত হয়েছে। হাত দুটো মাটি খুঁটছে, যেন আরিয়ানকে ছুঁতে চায়। আপনি জানেন, আমি প্রতিদিন স্বপ্নে আপনাকে দেখি। আপনি হাসেন, আমাকে ইলা ফুল বলে ডাকেন, কিন্তু ঘুম ভাঙলেই আপনি নেই। তবে আজ থেকে এই ছোট্ট প্রাণটার মধ্যে আপনি আছেন। আমি ওকে আপনার মতো করে বড় করব। আপনার সাহস, আপনার ভালোবাসা, আপনার দেশপ্রেম সবকিছু ওকে দিয়ে দিব। কিন্তু আপনি একবার বলুন না, আমি কি করব? যখন ও জিজ্ঞেস করবে বাবা কোথায়, আমি কি উত্তর দিব? ইলা কবরের উপর শুয়ে পড়ল, গাল মাটিতে ঠেকিয়ে কাঁদতে লাগলো। ভয়েস কিং, আমি চেষ্টা করব, আমি বাঁচার চেষ্টা করব। শুধু আপনি আমাকে শক্তি দিন। আমাকে আর ভাঙতে দেবেন না। এই বাচ্চাটার জন্য, আমাদের বাচ্চাটার জন্য আমাকে বাঁচতে হবে।
দূর থেকে নাফিজা দেখছেন, চোখ মুছে মুছে কাঁদছেন। পরি আর আদিপ মাথা নিচু করে দাঁড়িয়ে, কেউ এগিয়ে যাচ্ছে না। এটা ইলা আর আরিয়ানের মুহূর্ত। চোখ লাল, কিন্তু দৃষ্টিতে একটা নতুন দৃঢ়তা। সে ফুলের তোড়াটা কবরের ওপর রাখল। আমি আসবো প্রতিদিন, আমাদের বাচ্চাকে নিয়ে আসবো, আপনাকে দেখাবো কত বড় হচ্ছে আমাদের বাচ্চা। আপনি দেখবেন, আকাশ থেকে শুনবেন। ইলা উঠে দাঁড়ালো। চলি ভয়েস কিং, আজ আমি বাড়ি যাচ্ছি। এখন থেকে আপনার জন্য অপেক্ষা করব না আর, কারণ আপনি তো আমার সাথেই আছেন। সূর্য ডুবছে, আকাশে লাল কমলা রং। এলা পেছনে না তাকিয়ে হাঁটতে লাগলো, কিন্তু তার পায়ে এখন আর টলমল নেই, যেন একটা নতুন শক্তি পেয়েছে। দূরের কবরে বাতাসে ফুলের পাপড়ে উঠছে, যেন আরিয়ান বলছে, ইলা ফুল, আমি গর্বিত তোমার উপর। এলা চলে গেল বাড়িতে। গাড়ি খানবাড়ির সামনে থামতে নাফিজা গাড়ি থেকে নেমে ছুটে ভেতরে গেলেন। মুখে একটা অদ্ভুত হাসি, চোখে জল। সবাই শোনো, শোনো সবাই, আমি দাদি হব। আরিয়ানের বাচ্চা আসছে পৃথিবীতে। ইলা প্রেগন্যান্ট। বাড়ির সবাই যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর নোহা, নেহা, পরি, হালিমা সবাই চিৎকার করে উঠল। সত্যি আম্মু, ভাবি প্রেগনেন্ট? আল্লাহ, আল্লাহু আকবার, আরিয়ান ভাইয়ের বাচ্চা। রায়াদ আর আদিপ দুজনেই হেসে উঠল, কিন্তু চোখে জল। মেহরাব খান সোফায় বসেছিলেন, শুনেই মাথা তুললেন। প্রথমে অবাক হলেন, তারপর ধীরে ধীরে মুখে একটা হাসি ফুটল। অনেকদিন পর। সত্যি আমি দাদু হবো? নাফিজা বেগম মেহরাব খানের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন, হাত ধরে বললেন, হ্যাঁ, 7-8 সপ্তাহ ডাক্তার বলল হচ্ছে। ওর একটা অংশ ইলার পেটে রয়ে গেছে। মেহরাব খানের চোখ ভিজে উঠল। তিনি নাফিজার হাত চেপে ধরলেন। আল্লাহর শুক্রিয়া, আমার ছেলে শেষ স্মৃতি আমাদের সাথে আছে। ইলা ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। রায়াদ আর আদিপ তাকে ধরে ভেতরে নিয়ে এলো। সবাই ইলাকে ঘিরে ধরল, কেউ কেউ জড়িয়ে ধরল, কেউ কপালে চুমু খেল। ইলা শুধু হাসার চেষ্টা করলো, কিন্তু হাসি পুরোপুরি ফুটল না। তার হাত এখনো পেটের উপর, কিন্তু এই খুশির মাঝে দুজন মানুষ চুপ করে দাঁড়িয়ে রইলেন। ইলার বাবা, মা। ইলার বাবা রাশেদ তালুকদার আর মা সাবিয়া বেগম এক কোণে দাঁড়িয়ে। তাদের মুখে কোনো হাসি নেই, চোখে শুধু উদ্বেগ আর একটা অদ্ভুত দুঃখ। নাফিজা বেগম তাদের দিকে তাকিয়ে বললেন, বেআইন, আপনারা কি খুশি হননি? সাবিয়া বেগম মাথা নিচু করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমরা খুশি হতে চাই, সত্যি চাই, কিন্তু রাশেদ তালুকদার কথাটা শেষ করলেন। কিন্তু আমাদের মেয়েটা এখনো ছোট, ও একা এত বড় দায়িত্ব কিভাবে নেবে? আরিয়ান নেই, আমাদের মেয়ে কিভাবে একা সব সামলাবে? নাফিজা বেগমের চোখে জল এসে গেল। আমরা আছি না, আমরা সবাই আছি, আমরা আগলে রাখবো ওকে। আপনারা আছেন ঠিকই, কিন্তু মা বাবার মন তো বোঝেন। আমরা দেখেছি আমাদের মেয়ে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, একাকিত্বে ভুগছে। সাবিয়া বেগম ইলার কাছে গিয়ে তার হাত ধরলেন। মা, তুই সত্যিই খুশি, নাকি শুধু আরিয়ানের কথা ভেবে নিজেকে বোঝাচ্ছিস? এলা মায়ের চোখে তাকালো, তার চোখে পানি। আম্মু, আমি খুব খুশি, সত্যি খুশি, কারণ এটা আরিয়ানের অংশ। কিন্তু আমি ভয়ও পাই। আমি জানি না কিভাবে ওকে বড় করব, কিন্তু আমি চেষ্টা করব, আমি ওকে হারাতে দিব না। সাবিয়া বেগম এলাকে জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে এভাবে কষ্ট পেতে দেখলে আমাদের বুক ফেটে যায়। আমরা খুশি হতে পারছি না, কারণ আমরা ভয় পাচ্ছি, তোর জন্য ভয় পাচ্ছি, তোর ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি। এলা মায়ের কপালে চুমু খেল। আম্মু, আমি ঠিক আছি, এখন থেকে আমি আর ভাঙবো না। এই বাচ্চাটার জন্য আমাকে শক্ত হতে হবে। আরিয়ানও চাইবে না আমি ভেঙে পড়ি। মেয়ের আফগান উঠে এসে এলার কাঁধে হাত রাখলেন। নীলামা, তুই আমাদের মেয়ে, এই বাড়ির বড় মেয়ে, আমরা সবাই তোর সাথে আছি। এলা মেয়ের আফগানের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বাবা, ধন্যবাদ। বাড়িতে আবার একটা হালকা হাসির ঢেউ উঠল, কিন্তু ইলার বাবা মায়ের মুখে এখনো সেই উদ্বেগের ছায়া। তারা খুশি হতে চান, কিন্তু পারছেন না, কারণ তাদের মেয়ের চোখে এখনো সে অন্ধকার লেগে আছে। রাতে ইলা বিছানায় শুয়ে পেটে হাত রাখলো, ফিস ফিস করে বলল,
আরিয়ান, আমাদের বাচ্চা এসছে, সবাই খুশি, কিন্তু আমার বাবা মা খুশি হতে পারছে না। তারা আমার জন্য ভয় পাচ্ছেন। আমি তাদের বোঝাবো, আমি শক্ত হব। আপনি আমাকে শক্তি দিন। রাত গভীর, খানবাড়ির ড্রয়িং রুমে আলো জ্বলছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম আসেনি ইলার বাবা মা আর মেহরাব খান নাফিজা বেগমের। রাশেদ তালুকদার আর সাবিয়া বেগম মেহরাব খানের সামনে বসে আছেন। নাফিজা বেগম পাশে চোখ লাল, ঘরে একটা ভারী নীরবতা। রাশেদ তালুকদার গলা খাকারি দিয়ে শুরু করলেন। ভাই, আমরা অনেক ভেবেছি, সারাদিন ভেবেছি, আমাদের মেয়ের ভবিষ্যৎ এখন অন্ধকার দেখা যাচ্ছে। মেহরাব খান চুপ করে তাকিয়ে রইলেন। বাচ্চাটা আসছে ঠিকই, কিন্তু এই বাচ্চা এলে আমাদের ইলা আরো ভেঙে পড়বে। ও একা সব সামলাতে পারবে না, ও এখনো ছোট। আমরা তো ওকে বিধবা হয়ে থেকে যেতে দিতে পারি না, তাই আমরা চাই না এই বাচ্চা পৃথিবীতে আসুক। সাবিয়া বেগম চোখ মুছে পড়লেন। আমরা খারাপ মা বাবা হয়ে যাচ্ছি জানি, কিন্তু আমাদের মেয়ের জীবনটা দেখুন। ওর বয়স এখনো কম, সামনে অনেক দিন। আরিয়ান নেই, ও একা একটা বাচ্চাকে কিভাবে মানুষ করবে? সমাজ কি বলবে? ওর মানসিক অবস্থা এখন এত খারাপ যে বাচ্চা হলেও পুরোপুরি ভেঙে যাবে। আমরা চাই ও যেন আবার নতুন করে জীবন শুরু করতে পারে। নাফিজা বেগম চমকে উঠলেন। মানে আপনারা কি বলতে চান? রাশেদ তালুকদার মাথা নিচু করে বললেন। আমরা বলছি এই প্রেগন্যান্সি টার্মিনেট করা যায়। ডাক্তাররা বলছে এখনো সময় আছে। মেহরাব খানের মুখ কালো হয়ে গেল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আপনারা কি যাতা বলছেন? এটা আরিয়ানের বাচ্চা, আমার ছেলের শেষ চিহ্ন। আমরা এতদিন কাঁদছি, ভেঙে পড়েছি, আর এখন আপনারা বলছেন এটাকে শেষ করে দিতে? সাবিয়া বেগম কাঁদতে কাঁদতে বললেন। আমরা ইলার জন্য বলছি, আমাদের মেয়ের জন্য। ও যদি এই বাচ্চা নিয়ে বেঁচে থাকতে না পারে, পরিস্থিতি সামলাতে না পেরেও ও যদি আত্মহত্যা করে ফেলে? নাফিজা বেগমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আপনারা জানেন না ইলা আজ কবরের সামনে কি বলেছে? ও বলেছে ও এই বাচ্চাকে হারাতে দেবে না। এটা ওর জীবনের একমাত্র আশা। ও এখন এটাকে ধরে বাঁচতে চাইছে। কিন্তু ও যদি আবার ভেঙে পড়ে, আমরা ওকে হারাতে চাই না। মেহরাব খান গভীর নিঃশ্বাস নিলেন। আমি আপনাদের দুঃখ বুঝি, কিন্তু এই সিদ্ধান্ত ইলার, শুধুই ইলার। আমরা কেউ ওকে জোর করতে পারে না। ও যদি চায় বাচ্চাটা রাখতে, তাহলে আমরা সবাই ওর পাশে থাকব। আর যদি ও নিজে না চায়, তাহলে আমরাও সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু এখন আমরা ওকে চাপ দেব না। আমরা ওকে বলবো না, কিন্তু আমাদের মন বলছে এটা ওর জন্য বিষ হয়ে যাবে। মেহরাব খান চুপ করে বসে পড়লেন। আল্লাহ যা ভালো মনে করবেন তাই হবে। কিন্তু আমি জানি, যতটুকু ইলামাকে চিনেছি, ও আমার ছেলেকে আমাদের থেকেও বেশি ভালোবাসত। তাই ইলা এই বাচ্চাকে হারাতে চাইবে না, কারণ এটা আরিয়ানের শেষ উপহার। ঘরে আবার নীরবতা নেমে এলো, যেন আকাশও এই দ্বিধার মধ্যে কাঁদছে। ইলা তার ঘরে শুয়ে আছে, হাত পেটে ফিসফিস করে বলছে। আরিয়ান, আমি জানি না কি হবে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। এই ছোট্ট বেবিটা আমাদের দুজনের। আমি ওকে রাখবো, যাই হয়ে যাক না কেন। রাতের অন্ধকারে খানবাড়ির এক কোণের ঘরে আলো জ্বলছে। দরজা বন্ধ। ভেতরে শুধু ইলার বাবা রাশেদ তালুকদার আর মা সাবিয়া বেগম। দুজনেই চুপ, কিন্তু চোখে একটা ভয়ানক দৃঢ়তা। সাবিয়া বেগম প্রথম কথা বললেন, কণ্ঠ কাঁপছে। আমি আর পারছি না। সারাদিন দেখছি আমার মেয়ে পাগলের মতো করছে, পেটে হাত দিয়ে বিড়ফিড় করছে। রাশেদ তালুকদার মাথা নিচু করে বসে আছেন, হাত কাঁপছে। আমি অনেক চেষ্টা করেছি ওদের বোঝানোর, কিন্তু ওরা শুনছে না। ওরা চায় আরিয়ানের বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসুক। তাহলে আমরা কি করব? চুপ করে দেখব ও ধীরে ধীরে মরে যাক? রাশেদ তালুকদার চোখ বন্ধ করলেন। অনেকক্ষণ পর বললেন, আমরা কাউকে না জানি ইলাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। সাবিয়া বেগমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আল্লাহ কি আমাদের মাফ করবে না? আমরা ওর জীবন বাঁচাতে চাই। ও যদি জানতে পারে, তাহলে কখনো এটা হতে দিবে না। পরে হয়তো বুঝবে, কিন্তু এখন ওকে বাঁচাতে হবে। তারা দুজনে চুপ করে বসে রইলেন। তারপর সাবিয়া বেগম উঠে দাঁড়ালেন। কাল সকালে আমি ওকে বলবো ডাক্তারের কাছে যেতে হবে। চেক আপের নাম করে নিয়ে যাব। ডাক্তারকে আগে থেকেই বলে রাখবো ওকে কিছু না জানাতে। হ্যাঁ, কিন্তু খানবাড়ির লোককে জানতে দেওয়া যাবে না। ওরা যদি জানে তাহলে সব শেষ। সাবিয়া বেগম দরজার দিকে তাকালেন, ইলার ঘরের দিকে।
আমার মেয়ে আমি এভাবে হারাতে পারবো না। পরদিন ইলা বিছানায় বসে পেটে হাত বোলাচ্ছে, মৃদু হাসি মুখে। দরজায় টোকা পড়ল। সাবিয়া বেগম ঢুকলেন, মুখে জোর করে হাসি। মা উঠ, আজ ডাক্তারের কাছে যেতে হবে, চেক আপ করতে হবে, শরীরটা দেখে আসি। ইলা অবাক হয়ে তাকালো। আজ? কিন্তু আমি তো ভালো আছি, কালকেই আসলাম ডক্টরের কাছ থেকে। ভালো থাকলেও চেক আপ করতে হয়। আমার নাতি নাতনি কেমন আছে আমি দেখবো না? চল, আমি তোর সাথে যাব। ইলা একটু দ্বিধা করলো, কিন্তু মায়ের চোখে কিছু একটা দেখে মাথা নাড়ল। ঠিক আছে আম্মু। দুপুরের দিকে গাড়ি বের হলো, শুধু ইলা আর তার মা। রাশেদ তালুকদার বাড়িতে অপেক্ষা করছেন, হাতে ফোন। ডাক্তারের সাথে কথা হয়ে গেছে। হাসপাতালে পৌঁছে ইলাকে চেম্বারে নিয়ে হলো। ডাক্তার মহিলা সাবিয়া বেগম ডাক্তারকে আগে থেকে সব বলে রেখেছেন। ডাক্তার ইলাকে দেখে বলেন, আপনার শরীর এখনো দুর্বল, আমি একটা স্যালাইন দিচ্ছি দুর্বলতা কমানোর জন্য। ইলা কিছু বুঝলো না। স্লাইন কেন? শুধু বিশ্রামের জন্য। মা তুই চুপ কর। ইলা চুপ করে রইল। নার্স এসে স্যালাইন লাগিয়ে দিল। ইলা চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। ইলা অজ্ঞান হয়ে গেল। সাবিয়া বেগম চোখ মুছে ডাক্তারের দিকে তাকালেন। যা করার তাড়াতাড়ি করুন দয়া করে। ডাক্তার মাথা নাড়লেন। আমরা করছি, কিন্তু এটা আপনার মেয়ের সিদ্ধান্ত নয়। ওর জীবনের জন্য এটা করা জরুরি। অপারেশন থিয়েটারে ইলাকে নেওয়া হলো। ডাক্তার যখন অপারেশন করবে ঠিক সেই সময় ডাক্তারের একটা জরুরি অপারেশনের জন্য ডাকা হলো। ইলাকে অপারেশন থিয়েটারে রেখে ডাক্তার আর নার্স বেরিয়ে গেল। 30 মিনিট পর ডাক্তার আর নার্স এসে দেখে ইলা অপারেশন থিয়েটারে নেই। সবাই খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু ইলা কোথাও নেই। সাবিয়া ডাক্তারকে বলল, আমার মেয়ে একা কিভাবে চলে গেল? আমি যে ইনজেকশন দিয়েছি সেটা 6 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। তাহলে আমার মেয়ে কিভাবে হারিয়ে গেল? হাসপাতালের করিডোরে সাবিয়া বেগম পাগলের মতো এদিক ওদিক ছুটছেন। নার্স আর ডাক্তারদের জেরা করছেন, কিন্তু কারো কাছে কোনো উত্তর নেই। সাবিয়ার কপালে ঘাম জমেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। ডাক্তার অস্থির হয়ে বললেন, দেখুন, এটা অসম্ভব। পেশেন্ট অ্যাসানিয়ার প্রভাবে গভীর ঘুমে থাকার কথা, কিন্তু সে নিজে হেঁটে বের হতে পারে না। রাশেদ তালুকদার হাসপাতালে পৌঁছালেন। তার মুখ ফ্যাকাশে। সাবিয়া, ইলা কোথায়? অপারেশন কি হয়েছে? সাবিয়া কাঁদতে কাঁদতে বললেন, জানি না, ডাক্তাররা বলছে ও কেবিনে নেই, কেউ ওকে নিয়ে গেল। রাশেদ তালুকদার ধপ করে করিডোরে চেয়ারে বসে পড়লেন। ইলা কোথায় চলে গেল? খানবাড়ির লোকদের কি জবাব দেব? খানবাড়ির ড্রয়িং রুমে মেহরাব খানার নাফিজা বেগম অস্থিরভাবে পাই করছেন। ইলা আর তার মা চেক আপের নাম করে বের হওয়ার পর অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু তাদের ফোন বন্ধ। নোহা মেহরাব খানের কাছে এসে বলল, আব্বু ভাবিরা তো অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আসছে না। হঠাৎ আদিব এসে মেহরাব খানকে জানালো ইলা হসপিটাল থেকে উধাও হয়ে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নাফিজা বেগম চিৎকার করে উঠলেন, উদাও মানে? ইলার কিছু হলে আমি কাউকে ছাড়বো না। মেহরাব খান কঠোর গলায় আদিবকে বললেন। ইলার বাবাকে ফোন দাও আদিব, এখনই। ফোনের ওপাশ থেকে রাশেদ তালুকদার কাপা কাপা গলায় সবটা স্বীকার করলেন। ইলাকে তারা না জানিয়ে গর্ভপাত করানোর জন্য নিয়ে গিয়েছিলেন। এই কথা শুনে মেহরাব খানের রক্ত মাথায় চড়ে গেল। আপনারা এই কাজটা করতে পারলেন? একটা অনাগত প্রাণকে শেষ করতে চাইলেন? রাশেদ তালুকদার কিছু বলতে পারল না। ওপার থেকে ফোন কেটে গেল। হঠাৎ সাবিয়া বেগমের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ইলা নাম সেভ করা সাবিয়া। দ্রুত ফোন ধরলেন। মা তুই কোথায়? ওপাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল, কিন্তু ইলার কণ্ঠ নয়, বরং এক ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো। আপনারা মা বাবা হওয়ার যোগ্যতা হারিয়েছেন। ইলা আমার কাছে নিরাপদ। ওর সন্তানের ক্ষতি করার চিন্তা আর ভুলও করবেন না, আর ওকে খোঁজার চেষ্টাও করবেন না। লাইনটা কেটে গেল। সাবিয়া বেগম পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। কে এই ব্যক্তি, আর ইলাকেই বা কেন নিয়ে গেল তার সাথে? সাবিয়া বেগমের হাত থেকে ফোনটা ধপ করে নিচেতে পড়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। ফোনের সে ভারী কণ্ঠস্বরটা এখনো তার কানে বাজছে। রাশেদ তালুকদার সাবিয়াকে ধরলেন। কি হয়েছে? ইলা কোথায়? কে ফোন করেছিল? সাবিয়া শুধু বিড়বিড় করে বললেন,
কেউ ওকে নিয়ে গেছে, ও আর আসবে না। আমরা আমাদের মেয়েকে শেষ করে দিলাম। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের করিডোর কাঁপিয়ে মেহরাব খান, নাফিজা বেগম, আদিব, পরি, হালিমা, নোহা, নেহা, রায়েদ ভেতরে ঢুকলেন। মেহরাব খানের মুখটা পাথরের মতো শক্ত, আর নাফিজা বেগমের চোখ কান্নায় লাল। মেহরাব খান সরাসরি রাশেদ তালুকদারের সামনে গিয়ে দাঁড়ালেন। তার গলার স্বর নিচু কিন্তু অসম্ভব তীক্ষ্ণ। বেয়া সাহেব, ভাবিনি আপনি এত নিচে নামবেন। আমার ছেলের শেষ চিঠিটুকু মুছে দিতে চাইলেন। আর এখন আমার মেয়েটা কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন? রাশেদ তালুকদার মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার কোনো উত্তর নেই। আদিব চিৎকার করতে লাগলো নার্স আর ডাক্তারের সাথে। অপারেশন থিয়েটার থেকে কেউ কিভাবে উধাও হলো? এই হাসপাতালের সিকিউরিটি কোথায়? আমি সত্যিই জানি না। আমি যখন ফিরে আসি দেখি বেড খালি। সিসিটিভির ফুটেজেও কিছু বোঝা যাচ্ছে না, কারণ ওই করিডোরের সব ক্যামেরা রহস্যভাবে বন্ধ ছিল। আদিব, রায়েদ আর দেরি না করে হাসপাতালের সিসিটিভি রুমে ছুটে গেল। তারা ফুটেজ চেক করতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঠিক যে 10 মিনিট ইলা উদাও হয়েছিল সেই 10 মিনিটের কোনো রেকর্ডিং নেই। রায়েদ হঠাৎ চিৎকার করে উঠল। আদিব ভাই দেখো, ওই যে ব্যাকডোর দিয়ে একটা কালো হুডি পরা লোক কিছু নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এটাই ইলা। সবাই যখন দিশেহারা ইলার নিখোঁজ নিয়ে, তখন মেহরাব খানের ফোনে একটা মেসেজ এলো। ইলা ভালো আছে, সুস্থ আছে, ওকে নিয়ে টেনশন করবেন না। সঠিক সময় আপনাদের বোমা আপনাদের কাছে চলে যাবে। থানায় জিডি করার ভুল করবেন না, তাহলে বিপদ বাড়বে। মেহরাব খান মেসেজটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন কেউ একজন ইলাকে ছায়ার মতো পাহারা দিচ্ছে। কিন্তু সে কে? হাসপাতালের সিসিটিভি রুমের ভেতরে থমথমে নীরবতা। স্ক্রিনে আলোতে সবার মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। আদিব বারবার ফুটেজ রিওয়াইন্ড করছে, কিন্তু একই জায়গায় এসে ভিডিও হঠাৎ ব্ল্যাক হয়ে যাচ্ছে। রায়েদ কাপা গলায় বলল, এই দেখো, ঠিক এই সময়টাতেই ক্যামেরা অফ। এটা কাকতালীয় হতে পারে না। আদিব দাঁত চেপে বলল, না, এটা প্ল্যান করা। কেউ ইচ্ছে করে ক্যামেরা বন্ধ করেছে। পেছন থেকে মেহরাব খানের ভারী কণ্ঠ ভেসে এলো, ফুটেজটা আবার চালাও। আদিব স্লো মোশনে ফুটেজ চালালো। দেখা গেল হাসপাতালের ব্যাকডোরের কাছে একটা লম্বা কালো হুডি পরা লোক স্ট্রেচারের মতো কিছু ঠেলে নিয়ে যাচ্ছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চলার ভঙ্গিতে অদ্ভুত আত্মবিশ্বাস। নাফিজা বেগম মুখে হাত চাপা দিলেন। ওটাই আমাদের ইলা। পরি কাঁদতে কাঁদতে বলল, কেউ ইলাকে অপহরণ করেছে। ডাক্তার অসহায় গলায় বললেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ব্যাকডোর দিয়ে বের হওয়ার সময় রেজিস্ট্রেশন নেই, সিকিউরিটি লগও কিছু নেই। আদিব রাগে টেবিলে মুঠি আঘাত করল। মানে ভেতরে কেউ সাহায্য করেছে? হাসপাতালের করিডোরে সাফিয়া বেগম মেঝেতে বসে কাঁদছেন। তার কাঁধ কাঁপছে থরথর করে। রাশেদ তালুকদার নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন, চোখ দুটো লাল। ঠিক তখনই মেহরাব খান ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে আগুন, কিন্তু কণ্ঠ অস্বাভাবিক ঠান্ডা। একটা প্রশ্নের উত্তর দিন বেয়া সাহেব, আপনারা কি ডাক্তার ছাড়া আর কাউকে জানিয়েছিলেন আজকের ব্যাপারটা? রাশেদ তালুকদার মাথা নেড়ে বললেন, না, কাউকে না, শুধু ডাক্তার আর আমরা দুজন জানতাম। নাফিজা বেগম কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলেন, তাহলে কে জানলো যে আজ ইলার সাথে এমন কিছু হচ্ছে? সেখানে আমরাই জানতাম না। ঠিক সেই মুহূর্তে আদিব দৌড়ে এসে বলল, ফুফু আব্বা, হাসপাতালের ব্যাকডোরের বাইরের একটা গাড়ির অস্পষ্ট ফুটেজ পাওয়া গেছে। মেহরাব খান জিজ্ঞেস করলেন, নাম্বার প্লেটের নাম্বার নোট করেছো? নাম্বার প্লেট ব্লক করা। রায়াত নিচু গলায় বলল। প্রফেশনাল কাজ মনে হচ্ছে। নাফিজা বেগমের বুক ধরফর করতে লাগলো। আমার ইলা, সে কি জ্ঞানহীন অবস্থায় ছিয়ে এলো? কে ওকে নিয়ে গেল? হঠাৎ মেহরাব খানের ফোন আবার ভাইব্রেট করলো। সবাই তাকিয়ে রইল। তিনি ধীরে ধীরে মেসেজটা খুললেন। ইলাকে আমি অজ্ঞান অবস্থায় দিয়ে এসেছি, আর ওর বাচ্চার ক্ষতি করার কেউ চেষ্টা করলে তার ফল ভালো হবে না। আর অযথা ইলাকে খোঁজাখুঁজি করবেন না। মেসেজটা পড়ে মেহরাব খানের চোখে এক ঝলক বিস্ময় ফুটে উঠল। আদিব উদ্বিগ্ন হয়ে বলল, ফুপু আব্বা কি লিখেছে? মেহরাব খান ধীরে ধীরে বললেন, সে দাবি করেছে ইলা আর বাচ্চা দুজনের নিরাপদ তার কাছে।
হাসপাতালের এক কোণে দাঁড়িয়ে পরি ফিসফিস করে বলল, কিন্তু একটা কথা, যে লোকটা মেসেজ করেছিল সে ইলাকে চেনে। নোহা থমকে গেল। মানে? পরি ধীরে বলল, মানে সে ইলাকে খুব কাছ থেকে চেনে, কিন্তু নিজের পরিচয় লুকাচ্ছে। রায়াদের চোখ বড় হয়ে গেল। তাহলে সে কি আমাদের পরিচিত কেউ? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব থানায় জানাতে হবে। মেহরাব খান হঠাৎ সোজা হয়ে দাঁড়ালেন, তার কণ্ঠ দৃঢ়। কেউ থানায় যাবে না। সবাই অবাক হয়ে তাকালো। আদিব বলল, ফুপু আব্বা, এটা কি বলছেন? এটা তো কিডন্যাপিং। মেহরাব খান ধীরে বললেন, না, এটা কিডন্যাপিং না, এটা প্রোটেকশন। ইলাকে কেউ প্রোটেক্ট করছে। নাফিজা বেগম অবাক হয়ে তাকালেন। কিভাবে এত নিশ্চিন্ত হতে চাচ্ছ তুমি? মেহরাব খান চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলেন। কারণ যেই হোক সে জানে ইলার প্রেগনেন্সির কথা, অপারেশনের কথা, এমনকি আমাদের পরিবার নিয়েও জানে। এর মানে সে অনেকদিন ধরে ইলাকে নজরে রাখছিল। রাশেক তালুকদার কাপা গলায় বললেন, তাহলে সে কি শত্রু? মেহরাব খান ধীরে চোখ খুললেন, তার চোখে রহস্যময় কঠোরতা। না, শত্রু হলে সে ইলাকে বাঁচাতো না, আর আমাদের ফোন করে এত খবর জানাতো না। ঠিক তখনই আদিবের ফোনে একটি অজানা নাম্বার থেকে একটি ভিডিও ক্লিপ এলো। সবাই ঘিরে দাঁড়ালো। ভিডিও ওপেন হতেই দেখা গেল একটা অন্ধকার রুম, মৃদু আলো। বিছানায় শুয়ে ছিল গভীর ঘুমে, তার হাতে স্যালাইনের লাইন খুলে রাখা, আর তার হাত শক্ত করে রাখা নিজের পেটের উপর। ক্যামেরার পেছন থেকে সে একই ভারী কণ্ঠ শোনা গেল, ওকে আর কাঁদতে হবে না, এবার ওর আর কেউ সন্তান কেড়ে নিতে পারবে না। ভিডিও হঠাৎ শেষ হয়ে গেল। নাফিজা বেগম ফুফিয়ে কাঁদতে লাগলেন। মেয়েটা ঘুমের মধ্যেও নিজের বাচ্চাকে আগলে রেখেছে। সাবিহা বেগম মেঝেতে বসে পড়লেন, বুক চাপড়াতে চাপড়াতে। আমি পাপ করছি, আমি নিজের নাতি নাতনিকে মেরে ফেলতে চাচ্ছিলাম। রাশেদ তালুকদারের চোখ দিয়ে নিঃশব্দে জল গলিয়ে পড়ল। হাসপাতালে গ্যাঞ্জাম করে লাভ নেই, তাই সবাই হাসপাতাল থেকে বেরিয়ে আসলো। হাসপাতাল থেকে বের হওয়ার সময় আকাশ কালো হয়ে এসেছে। মেহরাব খান গাড়ির সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। সে ফিসফিস করে বললেন, তুমি যেই হও, আমাদের ইলাকে বাঁচিয়ে রেখেছো, এটাই অনেক। মেহরাব খানের ফোন আবার একবার ভাইব্রেট করলো। নতুন মেসেজ। সময় হলে সত্যিটা নিজেই জানতে পারবেন, মেহরাব খান। আর মনে রাখবেন, ইলা একা না, সে কখনো একা ছিল না। মেসেজটা পড়ে মেহরাব খানের চোখ হঠাৎ বিস্ময় স্থির হয়ে গেল। তিনি খুব আস্তে বললেন, এত আত্মবিশ্বাস কিভাবে? এটা সম্ভব? আদিব অবাক হয়ে জিজ্ঞেস করলো, ফুপু আব্বা, আপনি কি কাউকে সন্দেহ করছেন? মেহরাব খান ধীরে গাড়িতে উঠে বসতে বসতে বললেন, যদি আমার সন্দেহ সত্যি হয়, তাহলে যে ইলাকে নিয়ে গেছে সে আমাদের 25 সেকেন্ডের খবর রাখছে। আর অন্যদিকে অন্ধকারের আড়ালে কোথাও এক জোড়া চোখ নিঃশব্দে ইলার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। আরিয়ানের ইলাফুল এবার আপনাকে কেউ ছুঁতেই পারবে না। খান বাড়িতে ফিরে আসার পর যেন পুরো পরিবেশটাই বদলে গেল। বাড়িটা একই আছে, মানুষগুলো একই, কিন্তু ভেতরের বাতাসে এক অদৃশ্য আতঙ্ক জমে আছে। কারো মুখে জোরে কথা নেই, হাসির শব্দ নেই, শুধু ভারী নিঃশ্বাস আর অস্থির পায়চারি। মেহরাব খান নিজের ঘরে দরজা বন্ধ করে অনেকক্ষণ বসে রইলেন। সামনে টেবিলে ফোন রাখা, সেই অজানা নম্বর থেকে আসা মেসেজগুলো বারবার পড়ছেন। শব্দগুলো ছোট, কিন্তু ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর আত্মবিশ্বাস। এই লাইনটা মাথার ভেতর ঘুরছে। তিনি জানেন, যেই হোক সে শুধু ইলাকে নিয়ে যায়নি, সে খান পরিবারের প্রতিটি নড়াচড়া সম্পর্কে জানে। এর মানে নজরদারি অনেক দিনের। মেহরাব খান ধীরে ফোন তুলে একটি নম্বরে কল করলেন। খুব সংক্ষিপ্ত কথা, কোনো আবেগ নেই, শুধু নির্দেশ। ইলার খোঁজ গোপনে শুরু হলো, থানায় নয়, প্রকাশ্যে নয়, ছায়ার আড়ালে। অন্যদিকে রাশেদ তালুকদার বাড়িতে ফিরেও বসে থাকলেন না। অপরাধবোধ তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। মেয়েকে হারানোর ভয় এখন তার সব অহংকার ভেঙে দিয়েছে। তিনিও তার পরিচিত একজন বিশ্বস্ত মানুষকে খবর দিলেন। হাসপাতালের আশপাশ, ব্যাকডোরের রাস্তা, আশেপাশের সিসিটিভি সব চেক করার নির্দেশ গেল। অন্যদিকে আদিব সবাইকে রেখে রায়েত সবার হাসপাতালে গেল।
সে গাড়ির অস্পষ্ট ফুটেজটা সংগ্রহ করেছে। ছবিটা পরিষ্কার নয়, কিন্তু কালো গাড়ির বডির এক কোণে হালকা একটা ক্রাশ দেখা যাচ্ছে, খুব ছোট কিন্তু হালকা। সে শহরের কয়েকটা পরিচিত গ্যারেজে ছবি পাঠালো। যদি কোনো গাড়ি ওই রকম ক্ষত নিয়ে আসে, মেরামত করতে খবর যেন সঙ্গে সঙ্গে দেওয়া হয়। তার চোখেই ঘুম নেই, মাথার ভেতর শুধু একটা প্রশ্ন, এলাকে জ্ঞান ফেরার পর ভয় পেয়ে যাবে মানসিকভাবে, ও এমনি অসুস্থ। রায়াত অন্য পথ নিল, সে বুঝেছে হাসপাতালের ভেতরে কেউ সাহায্য না করলে এটা সম্ভব নয়। রায়াত নার্সদের টার্গেট করলো, খুব স্বাভাবিকভাবে কথা বলা, হাসি, হালকা ফ্লার্ট সব কিছু মিলিয়ে এক নার্সের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই জানা গেল অপারেশন থিয়েটারে ঢোকার আগে একটা অচেনা পুরুষকে কেউ দেখেছিল করিডোরে দাঁড়িয়ে থাকতে। সেটা কি মিলিটারিদের মতোই আত্মবিশ্বাস নিয়ে হাঁটছিল, কিন্তু কেউ ভালো করে দেখেনি। রায়াদের ভেতরটা ধক করে উঠল। খানবাড়ি নাফিজা বেগম জায়নামাজে বসে আছেন, চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। তার দোয়া একটাই, আমার বৌমাকে আর আমার ছেলের শেষ স্মৃতিকে দিয়ে দাও। সাফিয়া বেগম প্রথমবারের মতো নিঃশব্দে কান্না করছেন। কোনো আত্মপক্ষ সমর্থন নেই, কোনো যুক্তি নেই, শুধু অপরাধবোধ তিনি অনুভব করছেন। নিজের সিদ্ধান্তই হয়তো মেয়েকে দূরে ঠেলে দিয়েছে। পরি, নোহা, নিহার, হালিমা একসাথে বসে তিলাওয়াত করছে, তাদের কণ্ঠ কাঁপছে। প্রত্যেকের ভয় চোখে, যদি ইলা ফিরে না আসে। বাড়ির দেয়ালগুলো যেন এই কান্না শুষে নিচ্ছে। রাত গভীর হলে মেহরাব খান একা বারান্দায় দাঁড়ালেন। আকাশ কালো, হালকা বাতাস বইছে। তিনি খুব ধীরে নিজের মনে বললেন, যেই হোক সে খুব কাছের কেউ, কারণ শত্রু এভাবে আগাম সতর্ক করে না, শত্রু সরাসরি আঘাত করে। হঠাৎ তার ফোনে একটি অচেনা লোকেশন পিং এলো, খুব অল্প সময়ের জন্য, তারপর আবার অফলাইন। মেহরাব খান সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিলেন। লোকেশন শহরের ভেতরেই, খুব দূরে নয়। তার চোখে এক ঝলক দৃঢ়তা ফুটে উঠল। খেলা শুরু হয়েছে, এবার তিনি চুপ করে বসে থাকবেন না। দূরে কোথাও একই সময়ে অন্ধকার ঘরে একটা মৃদু আলো জ্বলছে। বিছানায় ঘুমন্ত হিলার শ্বাস ওঠানামা করছে শান্তভাবে, আর কেউ একজন ছায়ার মতো জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সে জানে তাদের খোঁজা হচ্ছে, আর সে প্রস্তুত তাদের চোরকে পাক ঘোরানোর জন্য। নতুন রহস্য। শহরের এক নিভৃত স্থানে একটি পুরনো বাড়ি, সেখানে একটি বড় বিছানায় ইলা শুয়ে আছে। তার হাতে এখনো সেই স্যালাইনের ক্যানুলাটা লাগানো, কিন্তু কোনো স্যালাইন নেই, সেটা খুলে ফেলা হয়েছে। ইলার জ্ঞান ফিরছে ধীরে ধীরে। সে চোখ মেলে দেখল চারপাশটা একদম অচেনা। ঘরের দেয়ালে পুরনো আমলের ঘড়ি টিকটিক করছে। সে পেটে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠল। আরিয়ান, ওরা আমাদের বাবুটাকে মেরে ফেলেছে, আমি আর বাঁচাতে পারলাম না। ঠিক তখনই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো একজন সুদর্শন পুরুষ। তার পরনে কালো শার্ট, হাতে এক গ্লাস পানি, ছেয়ায় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। শান্ত হন, আপনার বাবুর কিছু হয়নি। আমি সঠিক সময় আপনাকে সেখান থেকে সরিয়ে এনেছি। ইলা চমকে উঠে লোকটির দিকে তাকালো, দেখার চেষ্টা করলো, কিন্তু ইলা তার মুখ দেখতে পেল না। চোখের ঝাপসা ভাব কাটছে না। আপনি কে? আমাকে এখানে কেন এনেছেন? অন্ধকারে থাকা লোকটি আলোর নিচে এসে দাঁড়ালো। ইলা দেখে স্তব্ধ হয়ে গেল। ইলা তাকে চিনে না, কিন্তু দেখে মনে হচ্ছে আর্মি পার্সন। ইলা ভাঙা গলায় বলল, কে আপনি? লোকটি ইলার কাছে এসে বুক টান করে বলল, ভয় পাবেন না ম্যাম, আমি গোয়েন্দা বিভাগের চৌকস অফিসার শারিয়ার কাবির। ইলা এই নাম আগে কখনো শুনেনি, আজ প্রথম শুনল। কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? শাহরিয়ার নিঃশ্বাস ছেড়ে বলল, আরিয়ান স্যার আপনার নিরাপত্তার জন্য রেখেছে সিকিউরিটি ভাবে। সে চেয়েছিল আমি যেন কখনো আপনার সামনে না আসি, কিন্তু পরিস্থিতি আজ আমায় বাধ্য করেছে ম্যাম, তার জন্য সরি। ইলা শাহরিয়ারের কথা শুনে অবাক হয়ে যায়। আমার নিরাপত্তার জন্য কেন? আমার তো কোনো শত্রু নেই। আরিয়ান স্যার নকল শাওনের সাথে জামালার পরে
আমাকে রাখছিল সবসময় আপনাকে প্রোটেক্ট করার জন্য। ইলা শাহরিয়ারের কথা শুনে চোখে পানি চলে। আরিয়ান কতটা ইলাকে ভালোবাসতো সেটা আরিয়ান ছাড়া হয়তো কেউ জানে না। স্যার বলেছিল, শারিয়ার, আমার যদি কিছু হয় তাহলে ইলাকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমার। সে তখন থেকে আমি আপনার ছায়া হয়ে আছি, কিন্তু কখনো বুঝতে দিইনি। কিন্তু আজ যখন আমি খবর পেয়েছিলাম আপনার মা বাবা কি করতে যাচ্ছেন, তাই আমি বাধ্য হয়েছি আপনাকে সেখান থেকে তুলে আনতে। আমার স্যারের শেষ চিহ্ন আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রোটেক্ট করার চেষ্টা করব। ইলা ফুফিয়ে কেঁদে উঠল, শাহরিয়ারের দিকে তাকিয়ে বলল, আজ আরিয়ান বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতো আপনার জন্য। এসব চিন্তা বাদ দিন ম্যাম। এখন শুনেন, আপনার মা বাবা বা খানবাড়ির তাদের কেউ এখন আপনার হদিশ পাবে না। অন্তত কয়েকদিন আপনাকে আমার হেফাজতে থাকতে হবে। আপনার শরীরের উপরে যে ইঞ্জেকশন পুশ করা হয়েছে তার অ্যান্টিড্রপ দেয়া হয়েছে। আপনি এখন নিরাপদ। আপনাকে অন্তত বাচ্চা না হওয়া পর্যন্ত আমার সাথে থাকতে হবে। দয়া করে আমার সাথে কোঅপারেট করবেন প্লিজ। ইলা জানালার বাইরে তাকালো। অন্ধকার রাত, দূরে ঝিঝি পোকা ডাকছে। সে মনে মনে বলল, ভয়েস কিং, আপনি মরেও আমাকে আমার বাচ্চাকে মরতে দিলেন না। আপনি আপনার বন্ধুকে পাঠিয়েছেন আমাদের বাঁচাতে। ঘরে ইলা জানালার বাইরে তাকিয়ে আছে। গত কয়েক ঘন্টা ঝড় যেন তাকে পাথরের মতো করে দিয়েছে। নিজের বাবা মা যখন তার সন্তানের শত্রু হয়ে দাঁড়িয়েছিল, তখন আরিয়ানের পাঠানো বন্ধু শাহরিয়ার তাকে উদ্ধার করেছে। শাহরিয়ার ঘরে ঢুকে ইলার সামনে এসে বসল। তার হাতে একটি রূপালী রঙের পেন ট্যাপ। সে সেটা ইলার দিকে বাড়িয়ে ধরল। ম্যাম, আরিয়ান স্যার বর্ডারে ঠিক যাওয়ার আগেই আমাকে এটা দিয়ে বলেছিল, শাহরিয়ার, যদি আমি আর ফিরে না আসি, তবে ইলা যখন একা হয়ে পড়বে তখন ওকে এটা দিবি। আজ শেষ সময় এসেছে। ইলা কাপা কাপা হাতে পেন ট্যাপটি নিল। তার মনে হচ্ছে এটা শুধু একটা যন্ত্র নয়, আরিয়ানের শেষ স্পর্শ। শাহরিয়ার একটা ল্যাপটপ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ইলাকে কিছুটা একান্তের সময় দেওয়ার জন্য। ইলা ল্যাপটপটি খুলে পেন ড্রাইভটি কানেক্ট করলো। স্ক্রিনে একটি ফোল্ডার ভেসে উঠল। আমার ইরা ফুলের জন্য। ফোল্ডারটি খুলতে একটি ভিডিও ফাইল প্লে হলো। স্ক্রিনে আরিয়ান ইউনিফর্ম পরা, সেই তীক্ষ্ণ চোখ, কিন্তু মুখে সেই মায়াবী হাসি। ইলা স্ক্রিনে হাত রাখলো, যেন আরিয়ানকে ছুঁতে চাইছে। ভিডিওতে আরিয়ান, ইলা ফুল, তুমি যদি এই ভিডিওটা দেখছো, তার মানে আমি এখন তোমার থেকে অনেক দূরে। হয়তো আকাশের কোনো তারা হয়ে তোমাকে দেখছি। আমি জানি আমার দেয়া কথা আমি রাখতে পারিনি, সেটার জন্য আমাকে মাফ করে দিও। খেদো না দুঃখে। আমি জানতাম তুমি একা ভেঙে পড়বে আমাকে ছাড়া, তাই আজ এই ভিডিওটা তোমার জন্য রেকর্ড করে রাখছি। আমাদের সেই স্বপ্নের বাড়ির কথা মনে আছে? সিলেটের সেই নিরিবিলি জায়গাটা, যেটার দলিল তোমার কাছে আছে? হ্যাঁ, সেটার কাজ আমি অনেক আগেই শুরু করে দিয়েছি। আমি চেয়েছিলাম মালদ্বীপ থেকে ফিরে তোমাকে আরও একটা সারপ্রাইজ দিতে, কিন্তু সেটা হয়তো আমার স্বপ্ন থেকে গেল। আর শোনো, আমার সব সেভিংস, ইন্স্যুরেন্সের সব অর্থ তোমার আর আমাদের অনাগত সন্তানের নামে ফিক্সড করে রেখেছি। সেই কাগজ আমার অফিসের লকারে আছে। ইলার চোখের পানি ল্যাপটপের কিবোর্ডে টপ টপ করে পড়ছে। আরিয়ান ভিডিওতে আবার বলতে শুরু করলো, নীলাফুল, আমি জানি তোমার বাবা মা হয়তো তোমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন। আমি মারা গেলে কিন্তু আমি চাই তুমি শক্ত হও। তুমি আরিয়ানের স্ত্রী, একজন বীরের স্ত্রী। আমার অবর্তমানে তুমি আমাদের এই ছোট্ট প্রাণটাকে বড় করবে। এই বাগান বাড়িতে আমাদের সব স্মৃতি থাকবে। টাকা বা আশ্রয়ের জন্য তোমাকে কারোর সামনে হাত পাততে হবে না। তুমি সবসময় ভালো থাকো, এটাই আমার শেষ চাওয়া। ভালো থেকো আমার ইরাফুল। আরিয়ান ক্যামেরার লেন্সে চুমু খেলো। ইলার মনে হয় এটা তার কপালে এসে লাগলো। ভিডিওটি শেষ হলো। ইলা স্তব্ধ হয়ে বসে রইল। তার ভয়েজ কিং তাকে শুধু ভালোবাসাই দেননি, তার পুরো জীবনের সুরক্ষাও নিশ্চিত করে গেছেন। কিছুক্ষণ পর শাহরিয়ারের ভেতরে এলো। ইলা চোখ মুছে তার দিকে তাকালো। শাহরিয়ার ভাই, আমাকে এখনই সিলেটের ওই বাড়িতে যেতে হবে। আমি আর কারোর আশ্রয়ে থাকতে চাই না। আমি জানি ম্যাম, শারিয়ার স্যার আমাকে আগেই বলে রেখেছিল ওই বাড়ি বানানোর কথা। ওইটা এখন সম্পূর্ণ তৈরি, কিন্তু আপনার নিরাপত্তার কথা ভেবে এখনই ওখানে যাওয়া ঠিক হবে কি? আপনার বাবা মা আর খানবাড়ির লোকজন আপনাকে এখন পাগলের মতো খুঁজছে।
আমি আর ভয় পাই না। যারা আমার সন্তানকে শেষ করতে চেয়েছিল তাদের থেকে আমি দূরে থাকতে চাই। আপনি আমাকে সাহায্য করুন। শাহরিয়ার মাথা নাড়ল। সে জানে আরিয়ানের মতো ইলাও অনেক জেদি। ওদিকে মেহরাব খান আর নাফিজা বেগম হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু কোনো কিছু খুঁজে পায় না। মেহরাব খানের ফোনে একটা আবার মেসেজ আসে। সেটা দেখে মেহরাব খান আদিব আর রায়াতকে বলে যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি বের করতে।